হ্যালো এসএসসি 26 এবং 27 সালের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি মোহাম্মদ রাহাত চৌধুরী, পড়াশোনা করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে। আজ থেকে আমরা শুরু করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর অধ্যায়। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে এসএসসি বোর্ড পরীক্ষায় প্রতি বছরই 1 থেকে 2টি সৃজনশীল প্রশ্ন এবং 2 থেকে 3টে এমসিকিউ প্রশ্ন এসে থাকে। শুধু তাই নয়, অ্যাডমিশন টেস্টে এখান থেকে অসংখ্য প্রশ্ন এসে থাকে। আবার এই অধ্যায়ের উপরেই ডিপেন্ড করবে তুমি পদার্থবিজ্ঞানের বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো তুমি কতটা আয়ত্ত করতে পারবা। কারণ এই অধ্যায়ে আমরা যে কনসেপ্টগুলো শিখবো, যে সূত্রগুলো শিখবো, এই সূত্রগুলো অ্যাপ্লাই করে বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর প্রবলেম আমাদেরকে সলভ করতে হবে। অর্থাৎ এই অধ্যায়ে আমরা যা শিখবো, এই বেসিক জ্ঞানটুকু আমাদের পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারেও কাজে লাগবে। শুধু পদার্থবিজ্ঞানই নয়, কিন্তু ম্যাথামেটিক্সেও এই অধ্যায়ে জ্ঞান তোমাদের কাজে লাগবে। তুমি ম্যাথামেটিক্স ফার্স্ট পার্টের যখন ভেক্টর অধ্যায় পড়তে যাবা, আবার সেকেন্ড পেপারে স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়তে যাবা, তখনও তোমাকে ভেক্টর সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। সো বুঝতেই পারতেছো এই অধ্যায়টি কতটা গুরুত্বপূর্ণ। আমরা এই অধ্যায়ের একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কনসেপ্ট এবং সেই কনসেপ্ট রিলেটেড যে প্রবলেম রয়েছে সবগুলো ইনশাল্লাহ সলভ করে ফেলবো। আশা করি তোমাদের কোনো প্রবলেমই থাকবে না। তাহলে চলো শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই রাশি সম্পর্কে জানবো। আচ্ছা বলো তো রাশি কি? আমরা বোধহয় প্রত্যেকেই জানি ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া ভৌত জগতের কি কি পরিমাপ করা সম্ভব আর কি পরিমাপ করা সম্ভব নয়? আচ্ছা একটু ভেবে বলো তো, মানুষের সুখ দুঃখ হাসি কান্না কি পরিমাপ করা সম্ভব? ধরো তুমি কোনো এক কারণে অনেক কষ্ট পেয়েছো, এই কষ্ট পেয়ে তুমি অনেক সময় ধরে কান্না করছো। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, এই যে তুমি কষ্ট পেয়েছো, এই কষ্টের পরিমাণ আসলে কতটুকু, অর্থাৎ এই কষ্টের এক্সাক্ট ভ্যালু আসলে কতটুকু, এটা কি বের করা সম্ভব? এটা কিন্তু বের করা সম্ভব নয়। তুমি হয়তো বলতে পারো আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু এই অনেক কষ্টের এক্সাক্ট পরিমাণ আসলে কতটুকু এটা বের করা সম্ভব নয়। এই জন্য কষ্ট কিন্তু রাশি নয়। কিন্তু তুমি কষ্ট পেয়ে এই যে অনেক সময় ধরে কান্না করেছো, এই সময় কিন্তু পরিমাপ করা সম্ভব। এই জন্য সময় রাশি। আবার কষ্ট পেয়ে কান্না করতে করতে তোমার গায়ে জ্বর চলে আসছে, তোমার গায়ের তাপমাত্রা বেড়ে গেছে, এই তাপমাত্রার পরিমাণও কিন্তু বের করা সম্ভব। এই জন্য তাপমাত্রাও রাশি। তাহলে আমরা বুঝলাম ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যাবে তাই রাশি, আর যেটি পরিমাপ করা যাবে না সেটি রাশি নয়। তাহলে চলো এটি একটু আমরা বোর্ডে লিখে ফেলি। আমরা এখনই দেখলাম ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যাবে তাই রাশি। ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যাবে, যা কিছু পরিমাপ করা যাবে অথবা পরিমাপযোগ্য, সেটাকেই আমরা বলতে পারি রাশি, রাইট? তাহলে আমি লিখে ফেললাম ভৌত জগতের যা কিছু পরিমাপযোগ্য। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? একটু আগেই তো আমরা উদাহরণ দিলাম যে সময় রাশি, তো আমরা বলতে পারি সময় রাশি। এরপরে আমরা উদাহরণ হিসেবে বলেছি তাপমাত্রা, এই তাপমাত্রাও রাশি, রাইট? আচ্ছা তোমার ভর কি পরিমাপ করা সম্ভব নয়? ভরও কিন্তু পরিমাপ করা সম্ভব, রাইট? ভরও পরিমাপ করা সম্ভব, তার মানে ভরও রাশি। এরপরে তোমার দৈর্ঘ্য কতটুকু বা তোমার উচ্চতা কতটুকু, এই দৈর্ঘ্যও পরিমাপ করা সম্ভব, এই জন্য দৈর্ঘ্য রাশি। এরপরে বেগ পরিমাপ করা সম্ভব, ত্বরণ পরিমাপ করা সম্ভব, এরকম অসংখ্য রাশি রয়েছে যেগুলো পরিমাপ করা সম্ভব। এগুলো তো আমরা জানবই। আশা করি এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার যে রাশি কি এবং কোনগুলো রাশি নয়। আচ্ছা এখন আমরা যেটি করতে চাই সেটি আমরা রাশির প্রকারভেদ বের করতে চাই। আমরা বের করতে চাই রাশির প্রকারভেদ। এখন রাশির প্রকারভেদ যদি করতে চাই তাহলে আমরা কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে রাশির প্রকারভেদ করতেছি এইটা আগে আমাকে বলতে হবে। ধরো একটা রাশি আরেকটা রাশির উপর নির্ভর করবে কি করবে না, এটার উপরে ভিত্তি করে যদি রাশির প্রকারভেদ করি তখন রাশির প্রকারভেদ হবে 2 প্রকার, একটি মৌলিক রাশি এবং আরেকটি হলো যৌগিক রাশি। আবার যদি দিকের প্রয়োজন আছে কি না এটার উপর ডিপেন্ড করে রাশির প্রকারভেদ করি তখনও রাশি হবে 2 প্রকার, একটি ভেক্টর রাশি এবং একটি স্কেলার রাশি। আচ্ছা তাহলে চলো আমরা একটু রাশির প্রকারভেদগুলো লিখে ফেলি। আচ্ছা তাহলে আমরা বের করতে চাই রাশির প্রকারভেদ। রাশির প্রকারভেদ। আচ্ছা আমরা যে রাশির প্রকারভেদ করব সেটা কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে রাশির প্রকারভেদ করব?
আমরা এখানে রাশির প্রকারভেদ যেটি করব সেটি হবে নির্ভরশীলতার উপর ভিত্তি করে, অর্থাৎ একটি রাশি আরেকটি রাশির উপর নির্ভর করবে কি করবে না তার উপর ডিপেন্ড করে, নির্ভরশীলতার উপর ভিত্তি করে আমরা বোধহয় জানি যে নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি হলো দুই প্রকার, রাইট? নির্ভরশীলতার উপর ডিপেন্ড করে রাশি হলো দুই প্রকার। আচ্ছা, সেই দুই প্রকার কি কি ভাইয়া? সেই দুই প্রকার হলো, একটি হলো মৌলিক রাশি এবং একটি হলো যৌগিক রাশি। আচ্ছা, তাহলে প্রথমটি হলো মৌলিক রাশি। আচ্ছা বলো তো মৌলিক রাশি কি? আমরা মনে ক্লাস 9-10 পড়েছি না, যে মৌলিক রাশি হলো যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। মৌলিক রাশি হলো যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, সেটাই মৌলিক রাশি। এটা একটু লিখে ফেলি, যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, রাইট? সেটাই হলো মৌলিক রাশি। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে কোন রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না? এই ভৌত জগতে যতগুলো রাশি আছে এর মধ্যে মাত্র 7টি রাশি হলো মৌলিক রাশি, এই রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ নোট, সেটা হলো মৌলিক রাশির সংখ্যা। মনে রাখবা মৌলিক রাশির সংখ্যা 7টি। মৌলিক রাশির সংখ্যা, পৃথিবীতে যতগুলো মৌলিক রাশি আছে এই মৌলিক রাশির সংখ্যা হলো মাত্র 7টি। এই 7টি বাদে যত রাশি আছে সবগুলো হলো যৌগিক রাশি। তাহলে পরীক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে, মৌলিক এককের সংখ্যা কয়টি? তাহলে মৌলিক রাশির যে একক সেগুলোই তো ভাইয়া মৌলিক একক। মৌলিক রাশির বা মৌলিক একক সংখ্যা, মৌলিক একক সংখ্যা, এই মৌলিক একক সংখ্যা হবে 7টি। কারণ মৌলিক রাশি 7টি হলে মৌলিক এককও তো হবে 7টি, অর্থাৎ এই এককগুলো অন্য কোনো এককের উপর নির্ভর করে না, বা বলতে পারো মৌলিক রাশির একককেই বলা হবে মৌলিক একক, রাইট? তাহলে এখন পরীক্ষায় প্রশ্ন আসে এই মৌলিক রাশি কোনগুলা এবং এই মৌলিক একক কোনগুলা, এগুলো পরীক্ষার জন্য আসে। তাহলে আমরা এটাও একটু লিখে ফেলি যে এখানে মৌলিক রাশি কোনগুলা। আচ্ছা, আমরা বললাম টোটাল মৌলিক রাশির সংখ্যা 7টি, তার মধ্যে একটি হলো ভাইয়া দৈর্ঘ্য, রাইট? দৈর্ঘ্য কিন্তু মৌলিক রাশি, রাইট? দৈর্ঘ্যের যে একক সেই এককটাকে আমরা কি বলি? দৈর্ঘ্য এককটা হলো ভাইয়া মিটার। তারপরে 2 নাম্বার হলো দৈর্ঘ্য ভর, ভরও কিন্তু মৌলিক রাশি, রাইট? তাহলে এই মৌলিক রাশির ভরের একক কি? আমরা জানি ভরের একক হলো কেজি বা কিলোগ্রাম, রাইট? নাম্বার 3 সময়, সময় কিন্তু মৌলিক রাশি, রাইট? সময়ের যে একক, সময়ের একক কীভাবে বলো? সময়ের ইউনিট হলো সেকেন্ড, এটা আমরা জানি। নাম্বার 4 তাপমাত্রা, তাপমাত্রা কিন্তু মৌলিক রাশি, হ্যাঁ, এটা যেন মনে থাকে তোমাদের। তাপমাত্রা, তাপমাত্রা হলো মৌলিক রাশি। তাপমাত্রা, এই তাপমাত্রার যে একক এসআই ইউনিট সেটি কিন্তু কেলভিন, রাইট? নাম্বার 5 আমরা বোধহয় জানি পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, এই পদার্থের পরিমাণও কিন্তু মৌলিক রাশি। এই পদার্থের পরিমাণের একক হলো মোল, রাইট? নাম্বার 6 তড়িৎ প্রবাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহ কিন্তু মৌলিক রাশি। তাহলে তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, একে দ্বারা প্রকাশ করায়। নাম্বার 7 এটি হলো দীপন তীব্রতা, দীপন তীব্রতা, এই দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা, একে আমরা সিডি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে পরীক্ষায় কিন্তু এই যে আমি যে 7টা রাশি এবং তার একক লিখছি এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে ভাইয়া, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো আমরা রাশির প্রকারভেদ করতেছিলাম নির্ভরশীলতার উপর ভিত্তি করে। তো আমরা তো একটা বললাম, একটি হলো আমরা একটি বললাম, একটি হলো মৌলিক রাশি, রাইট? এখন আমরা রাশির প্রকারভেদ বের করব।
আরেকটি প্রকারভেদ রয়েছে, সেটি হলো কি, সেটি হলো আমাদের যৌগিক রাশি, রাইট। আমরা তো মৌলিক রাশি বের করে ফেললাম, যে বললাম নির্ভরশীলের উপর ভিত্তি করে রাশি দুই প্রকার, একটি হলো মৌলিক রাশি। মৌলিক রাশি কাকে বলে এটা আমরা জানলাম, মৌলিক রাশির সংখ্যা, মৌলিক এককের সংখ্যা কয়টি এটা আমরা জানলাম, সেই মৌলিক রাশি এবং মৌলিক এককগুলো কোনগুলো এগুলো আমরা জানলাম। এখন আমরা জানবো যে যৌগিক রাশি বা লব্ধ রাশি কাকে বলে। তাহলে আমরা এখানে লিখে ফেলি যৌগিক রাশি। যৌগিক রাশি আমরা বোধহয় জানি না যে যৌগিক রাশি হলো তারা যে রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে। তাহলে যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে, মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশির উপর নির্ভর করে আমরা পেয়ে থাকি, মৌলিক রাশির উপর নির্ভর করে, রাইট। সেগুলি তো ভাই আমাদের যৌগিক রাশি। যদি উদাহরণ হিসেবে বলি, বলতো উদাহরণ কি? তাহলে আমরা বলতে পারি এই 7টি রাশি ব্যতীত দুনিয়ার সকল রাশিই হলো যৌগিক রাশি। যেরকম বেগ, তুমি যদি বেগ বের করতে চাও, বুঝো, তুমি যদি বেগ বের করতে চাও তাহলে তোমার অবশ্যই তোমার সময়ের হেল্প প্রয়োজন পড়বে, সরণ অর্থাৎ লেন্থের হেল্প তোমার প্রয়োজন পড়বে, এরপরে বেগ, এরপরে বল, অর্থাৎ এই 7টি বাদে দুনিয়ার যত রাশি এই সবগুলোই হলো তোমার যৌগিক রাশি। বা যৌগিক রাশির আরেকটা নাম হলো লব্ধ রাশি, এটা একটু লিখে ফেলো। যৌগিক রাশির আরেকটা নাম হলো লব্ধ রাশি, লব্ধ রাশি, ঠিক আছে। যৌগিক রাশি আরেকটা নাম হলো লব্ধ রাশি। আচ্ছা, তাহলে এই সকল রাশি হলো আমাদের যৌগিক রাশি। একটা জিনিস মনে রাখবা, যৌগিক রাশির যে একক সেটাকে বলা হবে যৌগিক একক। তাহলে এটা একটু মনে রেখো, যৌগিক রাশির একককে বলা হবে যৌগিক একক। যৌগিক রাশির একক হবে, রাশির একক কে যৌগিক একক বলা হবে। একক বলে, রাইট। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আচ্ছা বলতো নিচের কোনটি যৌগিক একক, তাহলে আমরা দেখব কোনটি যৌগিক রাশির একক, সেটি হবে যৌগিক একক। নিচের কোনটি মৌলিক একক, তাহলে এই যে 7টি রাশির মধ্যে যে কোনো একটি যদি থাকে, অর্থাৎ এই 7টি রাশির যে একক সেটাই হবে মৌলিক একক। ক্লিয়ার বিষয়টা? বুঝছি, আশা করি বুঝছি। এখন ভাই আমরা যে কাজটি করব, আমরা তো রাশির প্রকারভেদ করতেছিলাম, আমরা এখানে রাশির প্রকারভেদ করলাম নির্ভরশীলতার উপর ভিত্তি করে। এখন আমরা রাশির প্রকারভেদ করতে চাই দিকের উপর নির্ভর করে। একটা রাশিকে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন আছে কি নাই তার উপর ডিপেন্ড করে রাশির প্রকারভেদ আমরা করব। মানের তো প্রয়োজন আছেই, ভ্যালু আছে বলেই তো তাকে আমরা রাশি বলতেছি। এখন ফ্যাক্ট, একটা রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন আছে কি নাই তার উপর ডিপেন্ড করে আবার রাশিকে আমরা প্রকারভেদ করতে পারি। তাহলে একটু লিখে ফেলি এখানে, নাম্বার 2, এখানে আমরা রাশির প্রকারভেদ বের করব দিকের উপর নির্ভর করে। দিকের উপর নির্ভর করে, উপর, আচ্ছা এখানে লিখে ফেললাম দিকের উপর ভিত্তি করে। দিকের প্রয়োজন আছে কি নাই তার উপর ভিত্তি করে রাশির যে প্রকারভেদ আমরা বের করব, সেখানেও আমরা পাবো রাশি হলো 2 প্রকার, রাইট। আচ্ছা, এর মধ্যে একটি হলো স্কেলার রাশি, এর মধ্যে একটি হলো স্কেলার রাশি। আচ্ছা, স্কেলার রাশি কাকে বলে এটা আমরা ক্লাস 9-10 থেকেই জানি। স্কেলার রাশি যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হবে স্কেলার রাশি। একটু লিখে ফেলি, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, শুধুমাত্র মানের প্রয়োজন কিন্তু দিকের প্রয়োজন নেই। হ্যাঁ, মানের প্রয়োজন কিন্তু
দিকের প্রয়োজন নয়, দিকের প্রয়োজন নাই, তাদেরকে আমরা বলতে পারি স্কেলার রাশি। একটা উদাহরণ দেই, সময়। সময় কিন্তু স্কেলার রাশি, সময় কিন্তু স্কেলার রাশি। তুমি যখন কাউকে জিজ্ঞেস করো ভাইয়া সময় কত, তুমি কি জিজ্ঞেস করো কোন দিকে সময়, দিকের কি প্রয়োজন পড়ে? দিকের কিন্তু প্রয়োজন পড়ে না, এই জন্য সময় কিন্তু স্কেলার রাশি। এরপরে ভর, ভরও কিন্তু স্কেলার রাশি। তোমাকে যেমনেই দাঁড়িপাল্লার মধ্যে উঠাই দেওয়া হোক না কেন, তোমার ভর কিন্তু সবসময় সেম আসবে। তার মানে তোমাকে কীভাবে উঠাই দেওয়া হলো তার উপর ডিপেন্ড করে কিন্তু ভরের কোনো পরিবর্তন আসতেছে না, এই জন্য ভর কিন্তু স্কেলার রাশি। এরপর তাপমাত্রা, তাপমাত্রাও কিন্তু স্কেলার রাশি, রাইট? এগুলো প্রকাশ করার জন্য আমাদের দিকের প্রয়োজন নাই, শুধু মানের প্রয়োজন হলেই হবে, সেটি হলো স্কেলার রাশি। তাহলে আমরা একটি উদাহরণ হিসাবে একটু লিখে ফেলি, যে উদাহরণগুলো পরীক্ষায় সাধারণত এসে থাকে। হ্যাঁ, উদাহরণ। আচ্ছা, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে সময় স্কেলার রাশি। সময়কে প্রকাশ করার জন্য আমাদের দিকের প্রয়োজন নাই, শুধু মান হলেই হবে। তারপরে তাপমাত্রা, তাপমাত্রাও আমাদের স্কেলার রাশি, কারণ তাপমাত্রা প্রকাশ করার জন্য আমাদের দিকের প্রয়োজন নাই, রাইট? এরপরে ভাইয়া শক্তি, এরপরে কাজ, তুমি চ্যাপ্টার পড়তে গেলে পাবে কাজ। তারপরে ক্ষমতা, রাইট? ক্ষমতা। এরপরে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। এই অধ্যায় পড়তে গেলে, ভেক্টর অধ্যায় পড়তে গেলে আরেকটা টার্ম পাবা, সেটা হলো, এটা তুমি আরেকটা টার্ম পাবা, সেটা হলো ডাইভারজেন্স। ডাইভারজেন্স, এটা পরীক্ষিত অনেকবার করে আসছে। হ্যাঁ, ডাইভারজেন্স, রাইট? এরপরে ঘনত্ব, ঘনত্ব, আয়তন, ঠিক আছে? এরপরে চাপ, আরও অনেক রাশি আছে যেগুলো হলো স্কেলার রাশি, সেগুলো আমরা টেকনিক্যালি পরবর্তীতে শিখে ফেলব, প্রবলেম নাই। তাহলে আমরা আসলে করে বুঝছি যে স্কেলার রাশি কোনগুলো। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশান একটু লিখে রাখো, যে সেটি হলো স্কেলার রাশি সম্পর্কে। স্কেলার রাশি সাধারণ বীজগণিতিকের যে যোগ বিয়োগের যে সূত্র আছে সেই সূত্র মেনে চলে। তাহলে স্কেলার রাশি সাধারণ বীজগণিতিকের যে নিয়ম আছে, বীজগাণিতিক নিয়ম অনুযায়ী স্কেলার রাশিকে যোগ বিয়োগ করা যায়, যোগ বিয়োগ গুণ করা যায়। হ্যাঁ, গুণ করা যায়, এটা মনে রাখবা। স্কেলার রাশিকে সাধারণ বীজগাণিতিক নিয়মে, জ্ঞানিতিক বানানটি একটু ভুল করছি, ঠিক করে নাও, সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। হ্যাঁ, এটা যেন মনে থাকে। আচ্ছা, এখন আমরা যে রাশি নিয়ে কথা বলবো সেটি হলো ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টর রাশি কি এটাও বোধহয় আমরা প্রত্যেকেই জানি, না? ভেক্টর রাশি কি এটাও বোধহয় আমরা প্রত্যেকেই জানি। এখন আমরা কথা বলবো ভেক্টর রাশি। ভেক্টর রাশি কারা ভাইয়া বলো তো? ভেক্টর রাশি আমরা বোধহয় জানি যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন পড়ে, তাদেরকে ভেক্টর রাশি বলে। তাহলে আমরা এটাও একটু লিখে ফেলি, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন, রাইট? তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। মান দিক উভয়ই প্রয়োজন। যেরকম এটি হতে পারে সরণ কিন্তু ভাইয়া ভেক্টর রাশি। হ্যাঁ, তুমি বললা যে কোনো একটা বস্তুর সরণ হলো 1 কিলোমিটার, তাহলে তোমাকে বলতে হবে সেটা কোন দিকে 1 কিলোমিটার। বা তুমি বললা আমি একটা বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করছি, তুমি যে বল প্রয়োগ করছো 10 নিউটন, কিন্তু তোমাকে বলতে হবে কোন দিকে 10 নিউটন বল প্রয়োগ করছো। বা কোনো একটা গাড়ির বেগ তুমি বলতেছো ওই গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড, তুমি বলতেছো গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড, কিন্তু কোন দিক
তুমি তাকে যদি সম্পূর্ণরূপে প্রকাশ করতে চাও তাহলে বলতে হবে অমুক দিকে ওই গাড়ির বেগ হলো 20 মিটার পার সেকেন্ড, রাইট? অর্থাৎ যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই একই সাথে প্রয়োজন তাদেরকে আমরা বলে থাকি ভেক্টর রাশি। আচ্ছা, এটার আমরা উদাহরণ কয়েকটা একটু লিখে ফেলি। এটার উদাহরণ তো অনেকই আছে, আমরা জাস্ট ইনিশিয়ালি 2-3টে উদাহরণ একটু লিখে ফেলি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বেগ ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, হ্যাঁ, বেগ, সরণ, ত্বরণ। তারপরে এই চ্যাপ্টারে তুমি আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট পাবা, সেটা হলো গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট ভেক্টর রাশি। এরপরে কার্ল, এটা ভেক্টর রাশি। হ্যাঁ, এরকম আরও অনেক রাশি রয়েছে যেগুলো হলো ভেক্টর রাশি। আমরা এগুলো সম্পর্কে আরও জানবো। আশা করি এই জিনিসটা বুঝছি যে ভেক্টর রাশি কারা। এখন এই ভেক্টর রাশির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবা, সেটা হলো ভেক্টর রাশি বীজগাণিতিকের সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ এই সূত্র মেনে চলে না, এই নিয়ম মেনে চলে না। অর্থাৎ আমরা বলতে পারি সাধারণ বীজগাণিতিক নিয়মে গাণিতিক নিয়মে বা সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী যোগ বিয়োগ গুণ করা যায় না, মনে রাখবা সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুণ করতে তুমি পারবে না, রাইট? তোমাকে ভেক্টর রাশি যদি হতে হয় তাহলে সেটাকে অবশ্যই ভেক্টর যোগের যে সূত্র আছে, ভেক্টর এডিশনের সূত্র মেনে চলতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। দিক থাকলেই কিন্তু সেটা ভেক্টর রাশি নয়, যে রাশির দিক আছে, হ্যাঁ, সেই রাশিটা ভেক্টর এডিশন সূত্র মেনে চলে কিনা, অর্থাৎ ভেক্টর যোগের সূত্র মেনে চলে কিনা তার উপর কিন্তু ডিপেন্ড করবে সেটা ভেক্টর রাশি কি ভেক্টর রাশি না। তাহলে মনে রেখো, দিক থাকলে কিন্তু ভেক্টর রাশি নয়। দেখুন, তড়িৎ প্রবাহেও কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, সেটা সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তারপরেও তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নয়, কারণ তড়িৎ প্রবাহ ভেক্টর এডিশনের সূত্র মেনে চলে না। আচ্ছা, ভেক্টর এডিশনের সূত্র কি বা ভেক্টর যোগের সূত্র কি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে এখানে এই পয়েন্টটা একটু লিখে ফেলো, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে ভেক্টর রাশি হতে হলে ভেক্টর যোগের সূত্র মেনে চলতে হবে। তাহলে একটু লিখে ফেলো, ভেক্টর রাশি হলে অবশ্যই ভেক্টর এডিশন মেনে চলবে, অর্থাৎ ভেক্টর যোগের সূত্র মেনে চলবে। ভেক্টর যোগের সূত্র কি, এটা আমরা পরবর্তীতে কথা বলবো। ভেক্টর যোগের সূত্র মেনে চলবে, ভেক্টর যোগের সূত্র মেনে চলবে। যদি ভেক্টর যোগের সূত্র মেনে না চলে তাহলে সেটি কিন্তু ভেক্টর রাশি নয়। দিক থাকলেই সে ভেক্টর রাশি নয়, বরং তাকে অবশ্যই ভেক্টর যোগের সূত্র মেনে চলতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝে ফেলছি রাশি কি, রাশির প্রকারভেদ আমরা করা শিখে গেছি। একটি হলো নির্ভরশীলতার উপর ভিত্তি করে, একটি হলো দিকের উপর ভিত্তি করে। নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি দুই প্রকার, মৌলিক রাশি, যৌগিক রাশি। আবার দিকের উপর ভিত্তি করে রাশির প্রকারভেদ যদি আমরা করি তাহলে সেটা হবে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। এখন আমরা যে বিষয়টা শিখব, ভেক্টর রাশি মনে রাখার টেকনিক, যেটা পরীক্ষায় অসংখ্যবার এখান থেকে প্রশ্ন আসে। পুরো পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে গুরুত্বপূর্ণ ভেক্টর রাশিগুলো আছে সবগুলো ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তুমি শুধু এই টেকনিকটা মনে রাখবা। এই টেকনিকটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার এই পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে রাশিগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই রাশিগুলো সবগুলোই কভার হয়ে যাবে। সেটি মনে রাখার উপায় হলো, ভবে সব প্রিয়তম ভাষে প্রেমের অচল তর্কে। এই প্রত্যেকটা দেখো বর্ণ দ্বারা একটা করে আমরা রাশি পাবো, যে রাশিগুলো আসলে ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা ভ। এই ভতে আমরা যে রাশিটা পাবো, এই ভতে যে রাশিটা পাবো সেটা হবে ভরবেগ। মনে রাখবো, ভরবেগ কিন্তু ভেক্টর রাশি। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, ভরবেগ কিন্তু ভেক্টর রাশি। এরপরে এই যেরকম ব, এই বতে বেগ, এই বেগও কিন্তু ভেক্টর রাশি। বেগ
বেগ ভেক্টর রাশি, বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি, রাইট। এইদিকে দন্তস্ব, এই দন্তস্বতে আমরা বলতে পারি সরণ, রাইট। সরণ কিন্তু ভেক্টর রাশি, কারণ সরণের কি আছে, দিক আছে, সরণ, একে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি। এরপরে এই যে এই বতে হলো বল, বল হলো ভেক্টর রাশি, রাইট। এই বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি। এরপরে এই যে পতে, এই পতে আমরা পাবো হলো প্রাবল্য, এই পতে আমরা পাবো প্রাবল্য। এখন প্রাবল্য অনেক ধরনের প্রাবল্য রয়েছে, ঠিক আছে। তড়িৎ প্রাবল্য আছে, মহাকর্ষীয় প্রাবল্য আছে, এরপরে তোমার চুম্বক প্রাবল্য আছে। প্রাবল্যকে সাধারণত ই দ্বারা প্রকাশ করা হয় থাকে, হ্যাঁ, এটা মনে থাকবা। এরপরে এই যে ও, এই ওতে ভাইয়া হলো ওজন, এই ওতে হলো ওজন, রাইট। ওজনও ভেক্টর রাশি, ওজনকে আমরা ডব্লু দ্বারা প্রকাশ করে থাকি। এরপরে ততে ত্বরণ, এটা তো আমরা অনেক আগে থেকেই জানি, ততে হয় ত্বরণ, এই ততে হলো ত্বরণ, ত্বরণ কিন্তু ভেক্টর রাশি, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। এই মতে মন্দন, মতে ভাইয়া মন্দন, মন্দন হলো ভেক্টর রাশি, অর্থাৎ ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলে থাকি, এই মন্দনকেও আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। এই ভতে ভ্রামক, এখন বিভিন্ন প্রকার ভ্রামক আছে, বিভিন্ন প্রকার ভ্রামক আছে, হ্যাঁ, বিভিন্ন প্রকার ভ্রামক আছে। যেরকম আছে চুম্বক দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে, আছে চুম্বক দ্বিমেরু ভ্রামক। এরপরে আছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, হ্যাঁ। আচ্ছা, এটা যেন আমাদের মনে থাকে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসলে সান্দ্রতাঙ্ক, দন্তস্বদে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলতে পারি সান্দ্রতাও বলতে, সান্দ্রতাঙ্কও বলতে পারি, আবার তোমার সান্দ্রবলও বলতে পারি। তাহলে এটাকে আমরা বলতে পারি সান্দ্রতা, আরেকটা বলতে পারি সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্কের আরেকটা নাম হলো সান্দ্রতার গুণাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু লিখতে হবে, এটা হলো সান্দ্রবল, এখানে লিখতে হবে সান্দ্রবল। সান্দ্রবল কিন্তু ভাইয়া ভেক্টর রাশি, ঠিক আছে। সান্দ্রতাঙ্ককে আমরা ইটা দ্বারা প্রকাশ করে থাকি, এটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করে থাকি। আর সান্দ্রবলকে তো ভাইয়া বলকে বল দ্বারাই প্রকাশ করা হয়, এটা আমি আর লিখলাম না। এই যে এই পতে ভাইয়া, এই পতে আমরা লিখতে পারি পৃষ্ঠটান, পৃষ্ঠটান, এই পথে হলো পৃষ্ঠটান। তুমি যখন পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় পড়তে যাবা তখন তুমি পৃষ্ঠটান সম্পর্কে জানবা। এই পৃষ্ঠটানকে বলা হয় টি। তবে এই পৃষ্ঠটান নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, কোথাও কোথাও বলা আছে পৃষ্ঠটান ভেক্টর রাশি, কোথাও কোথাও বলা আছে পৃষ্ঠটান স্কেলার রাশি। অনেক সময় গুগল করলে তুমি স্কেলার রাশি পেতে পারো কোথাও কোথাও, আবার কোথাও কোথাও ভেক্টর রাশিও পেতে পারো। তবে আমাদের বইগুলোতে বলা আছে পৃষ্ঠটান ভেক্টর রাশি, তার মানে আমরা মনে রাখবো পৃষ্ঠটান হলো ভেক্টর রাশি, ওকে। আচ্ছা, এই যে এই মতে আবার অনেক কিছু পাবো আমরা। এই মতে আমরা পাবো মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য। তুমি যখন পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় পড়তে যাবা তখনই তুমি মহাকর্ষীয় প্রাবল্য পেয়ে যাবা, হ্যাঁ। এই মহাকর্ষীয় প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি। এরপরে এই যে শরীয়তে, শরীয়তে হবে ভাইয়া অভিকর্ষীয় ত্বরণ, এটা হবে অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ। আমরা বোধহয় জানি যে অভিকর্ষীয় ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয় থাকে না, জি হলো ভেক্টর রাশি। এই যে চতে, এই চতে আমরা অনেকগুলো আমরা পাবো। নাম্বার 1 আমরা পাবো চুম্বক দৈর্ঘ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। দৈর্ঘ্য কিন্তু ভাইয়া, দৈর্ঘ্য কিন্তু ভাই স্কেলার রাশি, কিন্তু চুম্বক দৈর্ঘ্য কিন্তু ভেক্টর রাশি। তুমি যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় পড়তে যাবা তখনই তুমি চুম্বক দৈর্ঘ্য পেয়ে যাবা। চুম্বক দৈর্ঘ্য কিন্তু ভেক্টর রাশি। এরপরে তুমি এই চ্যাপ্টারে তুমি পেয়ে যাবা চুম্বক প্রাবল্য, এখানে তুমি পেয়ে যাবা চুম্বক প্রাবল্য, হ্যাঁ। এই চুম্বক প্রাবল্য কিন্তু ভেক্টর রাশি, চুম্বক প্রাবল্যকে আমরা বি দ্বারা প্রকাশ করে থাকি, হ্যাঁ। আর চুম্বক দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো দৈর্ঘ্যই। এই যে লতে হলো ভাইয়া লরেন্স ফোর্স, এটা অসাধারণ একটা কনসেপ্ট। তুমি যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িতের চুম্বক ক্রিয়া অধ্যায়টি পড়তে যাবা তখন তুমি জানতে পারবা লরেন্স ফোর্স কাকে বলে, লরেন্স বল, লরেন্স বল। আচ্ছা, বলকে তো ভাইয়া বল দ্বারা এফ দ্বারাই প্রকাশ করা হয়, এই জন্য আমি এটা লিখলাম না। এরপরে তুমি যখন এই পদার্থবিজ্ঞান
প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ই পড়তে যাবা, তখন তুমি এখানে আরেকটা কনসেপ্ট পাবা, সেটা হলো টর্ক। ঠিক আছে, সরি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যখন তুমি চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যা পড়তে যাবা, তখন তুমি টর্ক সম্পর্কে জানবা। টর্ককে ভাইয়া টাউ দ্বারা প্রকাশ করা হয়, টর্কে যে টাউ দ্বারা প্রকাশ করা হয়। এরপরে এটি হলো কার্ল। কার্ল, এটা তোমার ভেক্টর অধ্যায়ে পেয়ে যাবা, এটাকে বলা হয় কার্ল। ঠিক আছে, এটি হলো কার্ল। তাহলে এই যে আমি এখানে যে রাশিগুলো লিখে রাখছি ভাইয়া, এই রাশিগুলো হলো ভেক্টর রাশি। এগুলো বাদেও আরও কিছু রাশি রয়েছে যেগুলো ভেক্টর রাশি, সেগুলো মনে রাখা একটু টেকনিক আমি তোমাকে একটু বলি। চলো, আরও কিছু টেকনিক আমি তোমাকে একটু বলি, এটা একটু শোনো। সেটি হলো নাম্বার 1, মনে রাখবা, ভালো মতো মনে রাখবা। হ্যাঁ, এই কয়েকটা জিনিস তুমি একটু ভালো করে মনে রাখবা। নাম্বার 1, সেটি হলো দুনিয়ার সকল ভ্রামক কি হলো ভেক্টর রাশি। সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি। সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি। তাহলে এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া এই সকল প্রকার ভ্রামকের মধ্যে কি কি আছে? সকল প্রকার ভ্রামকের মধ্যে কি কি আসে যেটা আমাদের এইচএসসি সিলেবাসে আছে? এই সকল প্রকার ভ্রামকের মধ্যে তুমি একটি পেয়ে যাবা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক তুমি যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ পড়তে যাবা, তখনই তুমি পেয়ে যাবা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই কনসেপ্টে তুমি পেয়ে যাবা সেখানে। ঠিক আছে, এরপর আরেকটি আছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এই চৌম্বক দ্বিমেরু ভ্রামক তুমি কোথায় পাবা? চৌম্বক দ্বিমেরু ভ্রামক তুমি পেয়ে যাবা সেকেন্ড পেপারের যখন চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িতের চৌম্বক ক্রিয়া পড়তে যাবা, তখন তুমি পেয়ে যাবা তুমি চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা বলেছি সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি, শুধুমাত্র মনে রাখবা, শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি। এটা অনেকবার পরীক্ষায় আসে। শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি। এটা মনে যেন থাকে ভাইয়া, শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি তুমি এটা পেয়ে যাবা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যাতে তুমি জড়তার ভ্রামক সম্পর্কে জানতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এবার আসুন নাম্বার 2। মনে রাখবা সকল প্রকার বিভব স্কেলার রাশি। সকল প্রকার বিভব স্কেলার রাশি। তাহলে এখন মনে হতে পারে যে ভাইয়া কি কি বিভব রয়েছে? হ্যাঁ, যেগুলো স্কেলার রাশি আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে আমরা যে বিভব পাবো তার মধ্যে একটি হলো মহাকর্ষীয় বিভব। এটা তুমি যখন প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায় পড়তে যাবা, মহাকর্ষ আর অভিকর্ষ, তখন তুমি পেয়ে যাবা মহাকর্ষীয় বিভব। হ্যাঁ, মহাকর্ষীয় বিভব কিন্তু স্কেলার রাশি, বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। হ্যাঁ, আর আরেকটি তুমি পেয়ে যাবা যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তুমি যখন স্থির তড়িৎ পড়ে যাবা, তখন তুমি পাবা তড়িৎ বিভব অথবা কোনো কোনো জায়গায় বৈদ্যুতিক বিভবও কথাটা লেখা আছে। বৈদ্যুতিক বিভব, এটা কিন্তু পরীক্ষায় আসছিল। ঠিক আছে, মনে রাখবো সকল প্রকার বিভবই হলো স্কেলার রাশি। এরপরে আসুন নাম্বার 3তে ভাইয়া মনে রাখবো সকল প্রকার শক্তি স্কেলার রাশি। সকল প্রকার শক্তি অর্থাৎ কারণ নামের সাথে যদি শক্তি থাকে তবে সেটা হবে স্কেলার রাশি। সকল প্রকার শক্তি স্কেলার রাশি, এটা যেন মনে থাকে ভাইয়া। তাহলে এখন প্রশ্ন হলো কি কি শক্তি স্কেলার রাশি? সকল প্রকার শক্তি স্কেলার রাশি। আচ্ছা, তুমি যখন পদার্থবিজ্ঞান পড়তে যাবা তখন তুমি বেশ কয়েকটা টার্মের সাথে শক্তি কথাটা দেখতে পাবা। সেটা হলো গতিশক্তি। ঠিক আছে, মনে রাখবো গতিশক্তি কিন্তু স্কেলার রাশি। এরপরে স্থিতিশক্তিও কিন্তু স্কেলার রাশি। স্থিতিশক্তি স্কেলার রাশি। এরপরে কথা থাকতে পারে বিভব শক্তি, এটাও স্কেলার রাশি। এরপরে যদি বলে তাপ শক্তি, শব্দ শক্তি, হ্যাঁ শব্দ শক্তি, এরপরে তাপ শক্তি
অর্থাৎ শক্তি থাকলেই সেটি হবে স্কেলার রাশি। এই সবগুলো হলো স্কেলার রাশি। শক্তি দেখলে আমরা বুঝে নেব এটা কি রাশি? স্কেলার রাশি। নাম্বার 4 সকল প্রকার প্রাবল্য ভেক্টর রাশি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সকল প্রকার প্রাবল্য ভেক্টর রাশি, এখন কথা হলো আমরা কি কি প্রাবল্যের দেখা পাবো পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পড়তে গেলে। সকল প্রকার প্রাবল্য ভেক্টর রাশি, তাহলে আমরা এখানে যে প্রাবল্য পাবো, একটি পাবো মহাকর্ষীয় প্রাবল্য। এটা তুমি প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়ে পেয়ে যাবা, মহাকর্ষীয় প্রাবল্য। হ্যাঁ, এরপরে আমরা পেয়ে যাব তড়িৎ প্রাবল্য। এটা আমরা পাবো দ্বিতীয় পত্রে গিয়ে, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িতে তড়িৎ প্রাবল্য। এরপরে আমরা পেয়ে যাব ভাইয়া চৌম্বক প্রাবল্য। কোথায় গিয়ে পাবো? এটা আমরা গিয়ে পাবো দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ে গিয়ে আমরা পাবো চৌম্বক প্রাবল্য। এগুলো কিন্তু ভেক্টর রাশি। ক্লিয়ার? নাম্বার 5, এটি হলো আমাদের লাস্ট। মনে রাখবা ক্ষেত্রফল স্কেলার রাশি। মনে রাখবা শুধুমাত্র ক্ষেত্রফল থাকলে ক্ষেত্রফল স্কেলার রাশি, এটা মনে রাখা যেন ক্ষেত্রফল স্কেলার রাশি। কিন্তু যদি তল বা তলের ক্ষেত্রফল বলে তাহলে সেটি কিন্তু হবে ভেক্টর রাশি। কিন্তু যদি বলা থাকে তল বা তলের ক্ষেত্রফল ভেক্টর রাশি। এই কয়েকটা মনে রাখতে পারলেই মোটামুটি তোমার পরীক্ষার জন্য প্রায় 90% তোমার কভার হয়ে যাবে। যখন বিভিন্ন চ্যাপ্টার পড়তে যাবা সেখানে তো কিছু রাশি তুমি এক্সট্রা পাবা, সেটা পরের কথা। কিন্তু তুমি যদি এই কয়েকটা কনসেপ্ট মনে রাখতে পারো বা এই টেকনিকগুলো মনে রাখতে পারো, তোমার ম্যাক্সিমামই কভার হয়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখেছি? আমরা জেনেছি রাশি সম্পর্কে, রাশির প্রকারভেদ সম্পর্কে, রাইট? এরপরে কোনগুলো ভেক্টর রাশি, কোনগুলো স্কেলার রাশি, কোনগুলো মৌলিক রাশি, কোনগুলো যৌগিক রাশি, এগুলো আমরা শিখলাম। এখন প্রশ্ন হলো ভাই আমরা যেগুলো শিখলাম এগুলো পরীক্ষায় কিভাবে আসে বা এগুলো আদৌ আসে কিনা, এগুলো একটু চেক করা দরকার। তাহলে চলো একটু চেক করে ফেলি যে এগুলো আদৌ পরীক্ষায় আসে কিনা। আচ্ছা দেখো তো, এই যে প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটা কোথায় আসছে? এই প্রথম প্রশ্নটা আসছে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 2016-17 সেশনে। প্রশ্নটা এরকম, নিচের কোনটি মৌলিক একক? আমরা জানি মৌলিক রাশির যে একক সেগুলো হলো মৌলিক একক। একটু আগে আমরা পড়ে আসি। আচ্ছা দেখো কুলম কি ভাইয়া মৌলিক রাশির একক? না। অ্যাম্পিয়ার, ভোল্ট আর একটা আছে ওহম। এই যে এই ভোল্ট হলো বিভবের একক, ওহম এটা হলো রোধের একক, কুলম হলো চার্জের একক, আর অ্যাম্পিয়ার এটা হলো আমাদের তড়িৎ প্রবাহের একক। অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের একক। আমরা জানি তড়িৎ প্রবাহের যেটা একক সেটা হবে মৌলিক একক, কারণ তড়িৎ প্রবাহ তো মৌলিক রাশি। তো এটার রাইট অ্যান্সার হবে কি ভাইয়া? এটার রাইট অ্যান্সার সেটি হবে বি হবে রাইট অ্যান্সার। তাহলে এই ক্লাসটি করলে অবশ্যই এই প্রশ্নটা আমরা সলভ করতে পারতাম, রাইট? আচ্ছা এবার এই প্রশ্নটি দেখো তো, এটা পারো কিনা। কোনটি মৌলিক রাশি নয়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে আসছে। কোনটি মৌলিক রাশি নয়? মৌলিক রাশি নয় মানে কি? সেটা হবে অবশ্যই যৌগিক রাশি। আচ্ছা একটু দেখি তো কোনটি মৌলিক রাশি, কোনটি মৌলিক রাশি নয়। তাপমাত্রা এটা মৌলিক রাশি, ভরও মৌলিক রাশি, দৈর্ঘ্য ভেক্টর রাশি, কিন্তু বেগ কিন্তু মৌলিক রাশি নয়, রাইট? তাহলে রাইট অ্যান্সার হবে নিচের কোনটি মৌলিক রাশি নয়? বেগ কিন্তু মৌলিক রাশি নয়। আচ্ছা এরপরে দেখো তো এটা পারো কিনা, নিচের কোনটি লব্ধ রাশি? এটা সিলেট বোর্ড 2019 সালে আসছে। লব্ধ রাশি মানে সেটা মৌলিক রাশি নয়, যেটা মৌলিক রাশির উপর নির্ভর করে তৈরি করা হয়েছে, বা যে রাশিটা মৌলিক রাশির উপর নির্ভর করে আসছে সেটি হবে আমাদের লব্ধ রাশি। তাহলে দেখো তো সময় কিন্তু মৌলিক রাশি, তাপমাত্রা মৌলিক রাশি, ভর মৌলিক রাশি, এবং ঘনত্ব ভাইয়া লব্ধ রাশি। কারণ ঘনত্ব কিভাবে পাওয়া যায়? আমরা বোধহয় জানি ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করে। রো মানে হলো m/v, রাইট? এই m হলো ভাইয়া ভর আর এই v হলো ভাইয়া আয়তন, রাইট? এই আয়তন পেতে গেলে আবার আমাদের দৈর্ঘ্যের প্রয়োজন পড়বে, তার মানে রো m এর উপর ডিপেন্ড করে, আবার এই আয়তন দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, এই জন্য এটা হলো ভাইয়া লব্ধ রাশি। আচ্ছা 4 নম্বরটা দেখো, মৌলিক রাশি হলো দিনাজপুর বোর্ড 2017 সালে বোর্ড পরীক্ষা আসছে। দেখো তড়িৎ প্রবাহ কিন্তু মৌলিক রাশি, পদার্থের পরিমাণও মৌলিক রাশি, দীপন তীব্রতা এটাও মৌলিক রাশি। তার মানে রাইট অ্যান্সার হবে এই তিনটাই 1, 2, 3, এই তিনটাই মৌলিক রাশি। তো
মানে সঠিক উত্তর কোনটি? তিনটাই। আচ্ছা, এবার দেখো 5 নাম্বার, নিচের কোনটি স্কেলার রাশি? এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, আরও অনেক প্রশ্ন আসে, সবগুলো তার দেয় নাই, তার মধ্যে থেকে বাছাই করা 2-1টা প্রশ্ন আমি দিয়েছি। নিচের কোনটি স্কেলার রাশি? তোমার মনে থাকার কথা, আমি বলেছি যদি কারোর নামের সাথে বিভব কথাটা থাকে তাহলে সেটা হবে স্কেলার রাশি। দেখো এই যে দেখো বিভব কথাটা আছে, তার মানে এটাই হবে স্কেলার রাশি। প্রাবল্য, সকল প্রকার প্রাবল্য ভেক্টর রাশি। বেগ তো ভেক্টর রাশি, ভরবেগ, বেগ ভেক্টর রাশি হলে তো ভরবেগও ভেক্টর রাশি হবে, রাইট? তখন স্কেলার রাশি হবে। এখানে তড়িৎ বিভব না বলে বৈদ্যুতিক বিভবও বলা থাকতে পারতো। এটা তল বা তলের ক্ষেত্রফল, একটু আগেই লিখে দিলাম, রাইট? ক্ষেত্রফল স্কেলার রাশি, তল বা তলের ক্ষেত্রফল ভেক্টর রাশি। আইইউ অর্থাৎ ইসলামিক বিশ্ববিদ্যালয়ে 2014-15 সেশনে আসে তল বা তলের ক্ষেত্রফল, এটা দেখার দরকারই নাই, এটা হবে ভেক্টর রাশি, রাইট? তল বা তলের ক্ষেত্রফল ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি নয়, অদিক রাশি নয়, আবার মৌলিক রাশিও নয়। ক্ষেত্রফল পেতে গেলে তোমার লেন্থের প্রয়োজন পড়বে, তার মানে এটা মৌলিক রাশিও নয়, রাইট? তার মানে এটা কি? ভেক্টর রাশি। এবার 7 নাম্বার, স্কেলার রাশি কোনগুলো? এটা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 2014-15 সেশনে আসে। দেখো কাজ ক্ষমতা বেগ, এখানে বেগ যেটা, এই বেগ তো ভেক্টর রাশি, তার মানে এটা নয়, রাইট? এই যে এখানেও বেগ আছে, এটাও ভেক্টর রাশি, তার মানে এটা নয়, রাইট? এখানে ত্বরণ ভেক্টর রাশি, তার মানে এটাও নয়। নিচের কোনগুলো স্কেলার রাশি? কাজ ক্ষমতা শক্তি, এটা আমি কিন্তু লিখে দিয়েছিলাম, দেখো কাজ ক্ষমতা শক্তি হলো স্কেলার রাশি। পারবো ভাইয়া? আচ্ছা, লাস্ট প্রশ্ন, দেখো তো এটা পারো কিনা, আশা করি পারবা। নিচের কোনটি স্কেলার রাশি? কুমিল্লা বোর্ডে 2017 সালে আসছিল। আচ্ছা, তোমাদের মনে থাকার কথা, আমি বলেছিলাম দুনিয়ার সকল ভ্রামকই ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি, রাইট? এখন দেখো তো লেখা আছে বলের ভ্রামক, তা বলের ভ্রামক তো অবশ্যই ভেক্টর রাশি। হ্যাঁ, বলের ভ্রামক হলে ভেক্টর রাশি। কৌণিক ভরবেগ থাকলে তো ভেক্টর রাশি। কেন্দ্রমুখী বল থাকলেই ভেক্টর রাশি, ভরবেগ থাকলেই ভেক্টর রাশি, বলের কথা থাকলেই ভেক্টর রাশি। বলছে নিচের কোনটি স্কেলার রাশি? আমরা জানি জড়তার ভ্রামক, এটা স্পেশাল একটা কনসেপ্ট, জড়তার ভ্রামক, এটা কিন্তু স্কেলার রাশি। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? আমরা যতটুকু শিখছি সেই ততটুকুর উপরে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কোথায় কোথায় প্রশ্ন আসতে পারে, এগুলো কিন্তু আমরা দেখে ফেললাম। দেখো এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, মেডিকেলের প্রশ্ন আসছে, এসএসসি বোর্ড পরীক্ষাতেও প্রশ্ন আসছে। তো আপনি বুঝতে পারতেছো আজকের যে ক্লাসটা আমি নিলাম, এই ক্লাসে যে উদাহরণগুলো দিয়েছি, যে টেকনিকগুলো শিখিয়েছি, এগুলো দিয়ে কিন্তু অ্যাডমিশন টেস্টের অনেক প্রশ্ন তুমি সলভ করতে পারবা। ক্লিয়ার ভাইয়া? তাহলে আগামী দিনে আমরা নেক্সট ক্লাস নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।